আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? আশা করতেছি সবাই ভালোই আছো। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, পরীক্ষার অনেক টেনশন আছে জানি। তো গত ক্লাসে আমি তোমাদের ইউনিট 16 পড়াচ্ছিলাম। আসলে ইউনিট 16টা দেওয়ার কারণ তোমাদের এসএসসির এটা একটা নতুন সংযোজন এবং তোমাদের কাছে একটু কঠিন লাগে। তোমরা অনেকেই বলেছো এই ক্লাসটা তোমাদের প্রয়োজন আছে, তাই এটা আমি পাবলিক ভিডিও হিসেবে দিচ্ছিলাম। তো ইউনিট 16 বা গ্রাফিতির পার্ট 1 তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি, আজকে তার পার্ট 2 ক্লাসটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। গ্রাফিতি পার্ট 2 মানে এর পরের অংশটা, গত ক্লাসের পরের অংশটা থেকে আমরা এখানে স্টার্ট করছি। তাহলে দেখো এইখানে এই অংশটা পরীক্ষায় আলাদাভাবে আসতে পারে, মানে দুটো অংশ আলাদা করে দেওয়ার কারণ এত বড় প্যাসেজ তো সিন প্যাসেজ হিসেবে আসে না পরীক্ষায়। তো ওইটা একটা অংশ, এটা একটা অংশ, হয় ওই অংশটুকু পরীক্ষায় আসতে পারে যদি আসে, বা এই অংশটুকু, মানে একবারে পুরোটা আসবে না, যে কোনো অর্ধেক আসলে আসতে পারে। তো সে তাই দুই ভাগ করে তোমাদেরকে পড়ানো। তো এই যে গ্রাফিতি, এখানে কি বলছে দেখো, গ্রাফিতিস পোটেন্সি, এখানে গ্রাফিতিটা পসেসিভ ফর্মে আছে, মানে গ্রাফিতির এর বোঝাচ্ছে পোটেন্সি। এই পোটেন্সি শব্দের অর্থ হলো শক্তি বা ক্ষমতা, শক্তি বা ক্ষমতা। তাহলে গ্রাফিতির ক্ষমতাটা কোথায় বা গ্রাফিতির শক্তিটা কোথায়? তারপর দেখো এইখানে বলা আছে লাইজিন। লাইজিন শব্দের অর্থ হলো নিহিত। তাহলে গ্রাফিতির ক্ষমতাটা কোথায় আছে? ইটস সাবভার্সিভ নেচার এন্ড গেরিলা নেচার। দুইটা নেচারের কথা এখানে বলছে, একটা হলো সাবভার্সিভ, একটা হলো গেরিলা। সাবভার্সিভ শব্দের অর্থ কি? সাবভার্সিভ শব্দের অর্থ হলো বিধ্বংসী, যা সবকিছু ধ্বংস করে দেয়, ঠিক আছে? আর গেরিলা মানে তো তোমরা জানোই, গেরিলা মানে হলো যেটা পেছন থেকে অ্যাটাক করে, সেটাকে গেরিলা অ্যাটাক বলা হয়, সম্মুখ যুদ্ধ না। তাহলে এর যে গেরিলা বা সাবভার্সিভ বা বিধ্বংসী যে নেচার আছে, এটাই ওর ক্ষমতা। মানে এই যে ওয়াল আর্ট দেখে মনে হচ্ছে জাস্ট ওয়ালের মধ্যে কিছু লেখা, এটা আর কতটুকু প্রভাব ফেলে? আসলে এটা শাসক শ্রেণীদেরকে অনেক বেশি তাদের উপর প্রভাব ফেলে এবং জনগণকে অনেক বেশি উদ্বুদ্ধ করে, এর ক্ষমতা অনেক বেশি। সেটা আমরা জুলাই আন্দোলনে আমরা দেখতে পেয়েছিলাম 24 সালের, যে আমাদের এক একটা দেয়ালের মধ্যে লেখা ছিল যে খুনি তুই কবে যাবি, তাই না? তাহলে এই যে দেখো, এই কথাগুলো তাদের একদম অন্তরে গিয়ে আঘাত ফেলে এবং জনগণকে অনেক বেশি উদ্বুদ্ধ করে এই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য। এরপর দেখো কি বলছে, আনলাইক ওয়াল আর্ট। তার মানে ওয়াল আর্ট মানেই যে গ্রাফিতি, ব্যাপারটা ওইরকম না। দেয়ালে তো অনেক কিছুই লেখা থাকতে পারে, অনেক আর্ট থাকতে পারে, স্কুলের পাশে থাকে বা অনেক জায়গায় দেয়ালে অনেক ধরনের আর্ট থাকে। তো সেই আর্টের থেকে এটা কি আলাদা, অন্যরকম কি, তার বিপরীত কি বৈশিষ্ট্য আছে, সেটা বোঝাতে আনলাইক বসানো হয়েছে। হ্যাঁ, বা ওয়াল আর্টের থেকে ও কি আলাদা। এখন ওয়াল আর্টের বৈশিষ্ট্যটা আমরা যদি দেখি, হুইচ ইজ টিপিক্যালি অর্গানাইজড। ওয়াল আর্ট এটা খুবই অর্গানাইজড একটা অ্যাক্টিভিটি। এই যে অর্গানাইজড অ্যাক্টিভিটি, যেটা মানে যারা শাসক শ্রেণী আছে বা যারা এই কোনো একটা প্রতিষ্ঠানের যারা মানে দায়িত্বে আছে, তারাই সেই কাজটা করায়, ঠিক আছে? তাহলে দেখো এটা, এবং এটা স্যাংশন থাকে। স্যাংশন মানে অনুমোদিত, হ্যাঁ, স্যাংশন মানে অনুমোদিত। অর্গানাইজড এবং স্যাংশন থাকে, তাদের অনুমতি নিয়ে করা হয়। কিন্তু আমি যদি এটার পার্থক্য দেখি, গ্রাফিতি এবং ওয়াল আর্টের পার্থক্য দেখি, গ্রাফিতির পার্থক্য কি? গ্রাফিতি থ্রাইভস অন। থ্রাইভস অন মানে বৃদ্ধি পাওয়া বা উন্নতি লাভ করা। থ্রাইভ মানে বৃদ্ধি পাওয়া বা উন্নতি হওয়া, থ্রাইভ। তাহলে গ্রাফিতি থ্রাইভ হয় কিসের উপরে? ইমিডিয়েসির উপরে। ইমিডিয়েসি, ইমিডিয়েসি শব্দের অর্থ হলো তাৎক্ষণিকতা। মানে হঠাৎ করে তোমার মনে আসতেছে একটা কথা, তুমি সেটা দেয়ালের মধ্যে লিখে ফেলতেছো, হ্যাঁ, তাহলে এটা হলো তাৎক্ষণিকতা। তাৎক্ষণিকতা। এবং এরপর দেখো স্পন্টেনেইটি। স্পন্টেনেইটি শব্দের অর্থ কি? স্বতঃস্ফূর্ততা, স্বতঃস্ফূর্ততা। এন্ড দ্য রিস্ক অফ পারসিকিউশন। পারসিকিউশন শব্দের অর্থ কি? পারসিকিউশন শব্দের অর্থ নির্যাতন। তাহলে নিপীড়ন বা নির্যাতন হওয়ার একটা সুযোগ আছে, একটা ঝুঁকি আছে, তাই না? রিস্ক আছে, ঝুঁকি আছে। এখন তোমাদের যারা জেনজি আসো,
ক্লাস 9-10 পড়তেছো, তোমরা অনেকেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছো। তোমরা একটু চিন্তা করো, যারা দেয়ালে লিখছো তারা কি খুবই অর্গানাইজড ভাবে লিখছো, যে তুমি এই দেয়ালে এটা লেখো, তুমি এই দেয়ালে এটা লেখো, তুমি এই দেয়ালে এটা লেখো? যদি খুবই অর্গানাইজড হয় তাহলে এটা কিন্তু গ্রাফিতি না, এটা ওয়াল আর্ট হবে। তাহলে গ্রাফিতির একটা বৈশিষ্ট্য, এটা অর্গানাইজড হবে না। তাহলে এটা কিন্তু যখন আমরা আনলাইক লেখা দেখতেছি তখন আমরা বিপরীত বৈশিষ্ট্যটা দেখতেছি, বিপরীত বৈশিষ্ট্যটা ওয়াল আর্ট এবং গ্রাফিতির। হ্যাঁ, তো ওয়াল আর্টের বৈশিষ্ট্য ছিল এটা খুবই অর্গানাইজড হবে এবং স্যাংশন থাকবে, তোমার অথরিটি তোমাকে স্যাংশন করবে, অথরিটি তোমাকে হয়তো কিছু টাকা পয়সাও দিবে যে একটু লিখে দাও, সরকার থেকে বা স্কুল থেকে বা যে কোনো জায়গা থেকে। তাহলে এটা হলো ওয়াল আর্টের বৈশিষ্ট্য। কিন্তু গ্রাফিতির বৈশিষ্ট্যটা হলো এটা খুবই ইমিডিয়েসি হবে। হুট করে দুইজন বন্ধু যাবে, একটা স্প্রে কিনবে, স্প্রেটা দেয়ালের মধ্যে লিখে ফেলবে। এখন তোমরা যদি দেয়ালে লেখো যে সাকিব স্যারের বিয়ে কবে, তাহলে কিন্তু সেটা একটা গ্রাফিতি হতে পারে, কারণ এখানে সাকিব স্যারের কোনো অনুমতি নাই, তোমাকে এটা লিখতে বলে নাই। হ্যাঁ, আর যদি ভিতরে ভিতরে তোমাকে ওই কর্তৃপক্ষই তোমাকে অনুমতি দিয়ে দেয় দেয়ালের মধ্যে কিছু লেখা, তখন সেটা তোমার ওয়াল আর্ট হয়ে যাবে, সেটা গ্রাফিতি হবে না। এবং গ্রাফিতিটা স্পন্টেনিটি হবে, যারা গ্রাফিতিতে অংশগ্রহণ করবে তাদের স্বতঃস্ফূর্ততা থাকতে হবে, স্পন্টানাস অ্যাক্টিভিটিস থাকতে হবে এখানে। এবং এরপরে দেখো এখানে রিস্ক অফ পারসিকিউশন। মনে করো কেউ দেয়ালে লিখলো যে সাকিব স্যারের বিয়ে কবে, এখন সাকিব স্যার যদি তাকে ধরে উত্তম মাধ্যম দেয় কেলায়, তাহলে কিন্তু সেটা তোমার একটা ঝুঁকি থেকে গেল। ঠিক একই রকম তুমি সরকারের বিরুদ্ধে যখন লিখবা, সেই পুলিশ বাহিনী বা যে কোনো ল এনফোর্সেস যে এজেন্সি আছে তারা যদি তোমাকে ধরতে পারে, তাহলে কিন্তু খবর আছে, অবস্থা খারাপ বানায় ফেলবে। তাহলে গ্রাফিতিতে রিস্ক অফ পারসিকিউশন থাকতে পারে। ঠিক আছে, এখন ওয়াল আর্ট টেক টাইম কেয়ার, খুবই যত্ন সহকারে ওয়াল আর্টটা করা হবে। কিন্তু গ্রাফিতি করা হবে কুইক, খুবই দ্রুত করতে হবে, স্পিড থাকতে হবে এবং অ্যানোনিমিটি থাকতে হবে। অ্যানোনিমিটি শব্দের অর্থ হলো নামহীন। তুমি এখানে নিজের সিগনেচার দিয়ে আসলে তোমাকে রাতে ফুড পান্ডা কল দিবে, বোঝা গেছে? তার মানে গ্রাফিতি খুবই দ্রুত করতে হবে এবং এখানে নাম লেখা যাবে না, একটু চোরাগুপ্তা ভাবে করতে হবে, একটু লুকিয়ে এসে তোমাকে করতে হবে। যেটা তোমাদেরকে গত ক্লাসে আমি বলছিলাম যে 60-এর দশকে যখন বাংলাদেশের স্টুডেন্টরা দেয়ালের মধ্যে কোনো সংগ্রামের টাইটেল লিখতো বা কোনো সংগ্রামের স্লোগান লিখতো, তখন কিন্তু তারা সেই পুলিশ বা মিলিটারি ফোর্সের থেকে লুকায় লিখতো। এবং যদি দেখতো যে পুলিশ আসতেছে, তখন তারা একজন আরেকজনকে সিগন্যাল দিত, চিকা চিকা চিকা, তখন সবাই চিকা মারার ভান করতো, তাই না? তার মানে এখানে একটু লুকিয়ে করতে হবে, অ্যানোনিমিটি থাকতে হবে। ডিউ টু অর্থ কারণ, ডিউ টু শব্দের অর্থ হলো কারণে। কিসের কারণে নামহীনতা থাকে? কারণ থ্রেট অফ ডিটেকশন থাকে। ডিটেকশন মানে কি? চিহ্নিতকরণ, যে তোমাকে যদি কেউ ডিটেক্ট করতে পারে এই কাজটা তুমি করছো, তাহলে তো নিপীড়নের একটা সুযোগ আছে, একটা রিস্ক আছে, তাই না? এবং গ্রাফিতির পারপাস কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো পাওয়ারকে চ্যালেঞ্জ করা। হ্যাঁ, যে তুমি এমন একটা কথা বর্তমান সরকার বা যারা পাওয়ারে আছে তাদেরকে বলতে চাও, যেটা সবার সামনে বলতে পারবা না, বা বললে তোমার জীবনের ঝুঁকি আছে, তখন তুমি সেটা দেয়ালে লিখে প্রকাশ করতে পারো। তাহলে এখানে বলছে কি, এটার উদ্দেশ্য হলো পাওয়ারকে চ্যালেঞ্জ করা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা। এবং কাউন্টার সার্ভিলেন্স আছে এখানে, দেখো কাউন্টার সার্ভিলেন্স। সার্ভিলেন্স শব্দের অর্থ হলো নজরদারি, নজরদারি। আর কাউন্টার শব্দের অর্থ হলো পাল্টা। তাহলে এখানে পাল্টা নজরদারি হয়। হ্যাঁ, যে তুমি নজর দিচ্ছ যে পুলিশ আসতেছে কিনা বা মিলিটারি ফোর্স আসতেছে কিনা। এন্ড ইনস্ক্রাইব, ইনস্ক্রাইব মেসেজ, ইনস্ক্রাইব মানে লিখিত, ইনস্ক্রাইব মানে লিখিত। হ্যাঁ, বা কোন জায়গায় তোমার আমরা দেখি না যে অনেকের নাম লেখা থাকে কোন একটা শিলালিপির মধ্যে, সেগুলোকে অনেক সময় ইনস্ক্রিপশন বলা হয়, ওখান থেকে ইনস্ক্রাইব আসছে। ইনস্ক্রাইব মেসেজেস দ্যাট আর আদারওয়াইজ সেন্সর্ড, এই মেসেজটা যে লেখা হয়েছে এটা সবসময় সেন্সর্ড করা হয়। সেন্সর্ড মানে ফিল্টারিং করা, মানে তোমাকে কোন একটা কিছুকে মানে কাটছাট করা। হ্যাঁ, কাটছাট করে এমন একটা ভার্সন তোমার সামনে আনা যেটা হয়তো বা তারা চায় না ওই পার্টটা তোমার সামনে প্রকাশিত হোক, সেটাকে বলা হয় সেন্সর্ড বা সাপ্রেসড। সাপ্রেসড মানে হলো দমন করা। তাহলে সেন্সর্ড মানে আমরা বলতে পারি কাটছাট করা, খণ্ডিত অংশ প্রকাশ করা। ঠিক আছে, ওকে।
তাহলে আমরা এখানে গ্রাফিতির কিছু বৈশিষ্ট্য দেখলাম এবং আমাদের জুলাই আপরাইজিং এর সাথে, জুলাই অভ্যুত্থানের সাথে গ্রাফিতির মিল আছে। জুলাই আপরাইজিং ব্রট নিউ ডাইমেনশন, একটা নতুন দিক, একটা নতুন মাত্রা আমাদের সামনে নিয়ে এসেছে। এই যে ব্রিং ভার্বটা, যেটা ব্রিং ভার্ব, ব্রিংটা ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এই ব্রটটা হলো ভার্বের পাস্ট ফর্ম, তাহলে নিয়ে এসেছে পাস্ট টেন্সে লেখা হয়েছে যে জুলাই আপরাইজিং ব্রট নিউ ডাইমেনশনস টু দিস মিডিয়াম অফ ডিসেন্ট। মিডিয়াম মানে মাধ্যম, মিডিয়াম শব্দের অর্থ হলো মাধ্যম, আর ডিসেন্ট মানে হলো ভিন্নমত প্রকাশ করা বা ভিন্নমত। হ্যাঁ, তাহলে ভিন্নমত প্রকাশের একটা নতুন ভিন্নমত, হ্যাঁ, একটা নতুন মাধ্যম হিসাবে সে নতুন মাত্রা যুক্ত করেছে। ঠিক আছে, ডাইমেনশন মানে মাত্রা। যেমন স্প্রে পেইন্টেড স্লোগান, স্লোগানগুলো স্প্রে দিয়ে দেয়ালে পেইন্ট করা থাকতেছে। ডিফাইড ইরেজার, ইরেজার মানে মুছে ফেলা, মুছে ফেলা, আর ডিফাইড মানে প্রতিরোধ করা, কোনো কিছুর প্রতিরোধ করা, অমান্য করা। তাহলে এখানে আমরা প্রতিরোধ বলতে পারি। তাহলে মুছে ফেলা যায় না, খুব সহজে মুছে ফেলা যায় না। হ্যাঁ, তুমি স্প্রে পেইন্টের যে স্লোগানগুলো এগুলো খুব সহজে মুছে ফেলতে পারবা না। এবং এমবডি করে, এমবডিং, এমবডিং মানে বাস্তবায়ন করা, বাস্তবায়ন করা। এমবডিং কালেকটিভ, কালেকটিভ মানে সংঘবদ্ধ, কালেকটিভ। রেজ, রেজ মানে হলো ক্ষোভ, রেজ শব্দের অর্থ হলো ক্ষোভ। ঠিক আছে, এন্ড রেভলিউশনারি, রেভলিউশনারি শব্দের অর্থ হলো বিপ্লবিক, বিপ্লবিক। সলিডারিটি, সলিডারিটি মানে হলো ঐক্য। তাহলে দেখো এখানে জুলাই রেভলিউশনের একটা নতুন একটা মাত্রা আমাদের সামনে নিয়ে এসেছে ভিন্নমত প্রকাশের, এবং যেই স্লোগানটা লেখা থাকে সেই স্লোগানটা খুব সহজে যে কেউ মুছে ফেলতে পারবে না। মানে এটা ব্যাপার না যে মোছা যায় না, ওইরকম না, মানে জনগণের পক্ষে কেউ লিখছে, এখন সেটাকে একজন মুছে ফেলবে, তাকে তো মানুষজন অপছন্দ করবে, সেটা মুছতে ভয় পায়। ঠিক আছে, তারপর দেখো, এবং এইখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই স্লোগানগুলা, এই স্লোগানগুলা এমবডি করে, প্রকাশ করে বা বাস্তবায়ন করে জনগণের সংঘবদ্ধ ক্ষোভ বা একটা বৈপ্লবিক ঐক্য, জনগণকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। এইটা গ্রাফিতির একটা বড় পাওয়ার। হ্যাঁ, এরপরে বলছে যে যেমন আমরা যদি একটা ডিমান্ড দেখি যে এক দফা এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি। হ্যাঁ, তো স্বৈরাচারকে কিন্তু তুই তোকারি করছে, কারণ আমি গত ক্লাসেও বলছিলাম যে ভদ্রভাবে তুমি কাউকে প্রতিবাদ জানাইতে পারো না, প্রতিবাদের ভাষা সবসময় রুক্ষ হয়। তো এই কথাটা এখান থেকে আসছে যে ডিমান্ডস ছিল এক দফা এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি। তো এই যে ডিমান্ডটা আমরা যদি দেখতে পাচ্ছি সারফেস করছে, প্রতিফলিত হয়েছে অ্যাজ ক্রাই। ক্রাই মানে যদিও কান্না করা বা ক্রাই ফর জাস্টিস, আর্তনাদ বলতে পারো। হ্যাঁ, এখানে ক্রাইয়ের সিনোনিমটা তুমি আর্তনাদ হিসাবে লিখতে পারো। আর্তনাদ কিসের জন্য? ন্যায়ের জন্য একটা আর্তনাদ ছিল, ন্যায় বিচারের জন্য একটা আর্তনাদ, এবং যেটা ইকো করতেছিল, প্রতিফলিত করে ফ্রেঞ্চ ফিলোসফার জ্যাক্স ডেরিডাস অ্যাসারশন। সে বলেছে, অ্যাসারশন মানে কারো বিবৃতি। হ্যাঁ, তাহলে সে কি বিবৃতি দিয়েছিল? জ্যাক্স ডেরিডা, তার একটা বিবৃতি ছিল যে হোয়াট cannot be said, যেটা বলা যায় না, must be silence, সেটা must not be silence, সেটা চুপ করে থাকা উচিত না, সেটা আমাদের উচিত লিখিত আকারে প্রকাশ করা। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখতে পাইলাম তাহলে তার যে কথাটা সেটা প্রতিফলন হয় আমাদের গ্রাফিতির মধ্যে, বিশেষ করে জুলাই আপরাইজিং এর যে গ্রাফিতি সেটার মধ্যে। কারণ দীর্ঘদিন স্বৈরাচার আমাদেরকে একটা শাসন করছিল, দমন নিপীড়ন করতেছিল, তো সেখানে আমরা কি করছি? তার বিরোধিতা করতেছিলাম, এবং সেটা শুরু হয়েছিল এই গ্রাফিতির মাধ্যমে। তাহলে এইখানে আমরা গ্রাফিতির কিছু বৈশিষ্ট্য দেখতে পাইলাম। এরপর দেখো গ্রাফিতির যদি আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখি, বিশেষ করে আমাদের জুলাই রেভলিউশনের যে গ্রাফিতি সেটার বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারি স্ট্রং সেন্স অফ ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি আছে এটার মধ্যে। ইনক্লুসিভিটি কি? অন্তর্ভুক্তিতা। হ্যাঁ, অন্তর্ভুক্তি। তাহলে অন্তর্ভুক্তি বিষয়টা কি? অন্তর্ভুক্তি বিষয়টা কি? বিষয়টা হলো যে আমাদের জাতি বা আমরা বাংলাদেশি যারা আছে, আমরা শুধুমাত্র বাঙালিরা বাংলাদেশি না, বা শুধুমাত্র ম্যাক্সিমাম পিপল যে মুসলিম, বিষয়টা তা না। আমাদের তো আরো ধর্মের বা আরো
মানে বর্ণের লোক আছে তাদেরকেও তো আমাদের সাথে ইনক্লুড করতে হবে। সেই ইনক্লুসিভিটিটা আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ে কোনো অন্যায় অবিচার হচ্ছে কিনা, বা যারা আমাদের মাইনরিটি আছে তাদের সাথে কোনো অন্যায় অবিচার হচ্ছে কিনা, সেই বিষয়ে কিন্তু প্রতিরোধ হচ্ছিল বা প্রতিবাদ হচ্ছিল জুলাই আপরাইজিং এর সময়। তো এখন দেখো অলসো রিফ্লেক্টেড, এখানে ওয়াজ রিফ্লেক্টেড, এটা প্যাসিভ ফর্মে আছে, এটা আছে প্যাসিভ ফর্মে। হ্যাঁ দেখো এই যে ওয়াজ, এটা বি ভার্বের V2 হিসাবে আছে, আর রিফ্লেক্টেডটা আছে V3 হিসাবে। তাহলে বি প্লাস V3টা হলো প্যাসিভের স্ট্রাকচার। প্রতিফলিত হয়েছিল ইন দ্য ওয়াল আর্ট অ্যান্ড গ্রাফিতি ডিউরিং অ্যান্ড আফটার জুলাই আপরাইজিং। জুলাই আপরাইজিং এর পরেও অনেক ওয়াল আর্ট ছিল, সেখানেও এই জিনিসগুলো প্রতিফলিত হয়েছে। which highlighted the case of marginalized and minoritized people, যারা বঞ্চিত এবং সংখ্যালঘু তাদের কথাগুলোকেও কিন্তু এখানে, মাইনরিটাইজ মানে সংখ্যালঘু, হ্যাঁ সংখ্যালঘু, তাদের কথাগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছিল, তাদের ঘটনাগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছিল ইন মাল্টিপল। মাল্টিপল শব্দের অর্থ বহু, ইনস্ট্যান্স মানে উদাহরণ, বহু উদাহরণের মাধ্যমে তাদের কথাগুলো এখানে তুলে ধরা হয়েছিল। যেমন আমরা যদি বলি নিউমারাস, নিউমারাস মানে অসংখ্য, নিউমারাস শব্দের অর্থ হলো অসংখ্য, গ্রাফিতি অ্যান্ড ওয়াল আর্ট পিসেস not only called for justice but also carried a broader message of liberation। তাহলে আমরা এখানে দেখতে পারি যে এই যে ওয়াল আর্ট, এটা শুধুমাত্র not only called for justice, শুধুমাত্র যে ন্যায় বিচার চেয়েছে ব্যাপারটা তা না, এটা আমাদের কাছে একটা ব্রডার মেসেজ, একটা বড় একটা আমাদের কাছে একটা বার্তা দিয়েছে, মুক্তির বার্তা, লিবারেশন অফ মেসেজ, হ্যাঁ সরি মেসেজ অফ লিবারেশন। হ্যাঁ তাহলে টাং অফ স্লিপ না স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং হয়েছিল এখানে। হ্যাঁ তাহলে দেখো নট, এইখানে আমরা একটা মেসেজ দেখতে পারি, সেটা হলো নট আ ল্যান্ড অফ ওয়ান নেশন, যে আমরা একটা জাতির ভূমি না। হ্যাঁ তো বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ মেনি কমিউনিটিস, বহু সম্প্রদায় আমাদের দেশে আছে, এই বহু সম্প্রদায়ের সবাইকে নিয়েই আমরা বাংলাদেশি, সবাই আমরা একসাথে বসবাস করি, তাই না? তাহলে বহু সম্প্রদায় যেটা সিম্বলাইজ করে, প্রতীকী করে দ্য ইন্টারকানেক্টেড, আমাদের মধ্যে একটা ইন্টারকানেকশন আছে, হ্যাঁ একটা পারস্পরিক একটা সম্পর্ক আছে, একটা সংযুক্তি আছে, স্ট্রাগলস আছে, স্ট্রাগলস মানে সংগ্রাম, হ্যাঁ পরস্পর একটা মানে যুক্ত একটা সংগ্রাম আছে, অল কমিউনিটিস সকল সম্প্রদায়ের সবারই একটা সংগ্রাম আছে, কেউই যে প্রপার সকল সুযোগ সুবিধা পাচ্ছে ব্যাপারটা ওইরকম না। তারপরে বলছে ইট আন্ডারস্কোর, আন্ডারস্কোর মানে হলো জোর দেওয়া, আন্ডারস্কোর শব্দের অর্থ হলো জোর দেয়া। ইট আন্ডারস্কোর দ্য মেসেজ, আই.ই এটা অর্থ যেমন বুঝায়, যেমন our collective liberation is intertwined, intertwined মানে কি অন্তর্ভুক্তিমূলক বা সংযুক্ত। হ্যাঁ যে আমাদের কালেক্টিং যে লিবারেশন আছে সেটা একটার সাথে আরেকটা সংযুক্ত, with the fight for justice, uniting people, যেটা পিপলকে ইউনাইট করে, একতাবদ্ধ করে across region and backgrounds, different background or different region, different ধর্মের মানুষকে একত্রিত করছে, যে এই দেশটা সবার, দেশটা কারো একার না, কোনো বিশেষ ধর্মের না, কোনো বিশেষ জাতির না, সবার সমান সুযোগ আছে, তাই না? কেউ কাউকে যেন হেয় না করে, কারো অধিকার যেন কেউ নষ্ট না করে। তারপর দেখো দ্য ট্রু পাওয়ার অফ গ্রাফিতি লাইজ ইন ইটস রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স শব্দের অর্থ হলো স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। রেজিলিয়েন্সের মধ্যে ট্রু পাওয়ার্স আছে। ইট পারসিস্ট মানে টিকে থাকা, হ্যাঁ পারসিস্ট মানে হলো টিকে থাকা, পারসিস্ট অ্যাজ আ মিডিয়াম, মিডিয়াম মানে মাধ্যম, পারসিস্ট অ্যাজ আ মিডিয়াম, মিডিয়াম শব্দের অর্থ হলো মাধ্যম, ফর রেভলিউশনারি মেমোরি অ্যান্ড কালেকটিভ কনসাসনেস। কনসাসনেস মানে কি? কনসাস মানে সতর্কতা,
হ্যাঁ, তাহলে এখানে কালেকটিভ কনসিয়াসনেস আছে, সবার এটার মধ্যে সতর্ক, সবাই তার নিজের অধিকার নিয়ে তারা সতর্ক আছে। এবং এই আমাদের যে জুলাই রেভলিউশনের যে গ্রাফিতি, সেটাকে বলা হচ্ছে যে এটার পাওয়ারটা হলো এটা রিজিলিয়েন্স, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে যেটা সহজে নষ্ট হয় না, যেটা মানুষের মধ্যে দীর্ঘদিন টিকে থাকে। তারপর দেখো ইট স্পিক্স ফর দোজ, এটা কথা বলছে কাদের জন্য? সাইলেন্সড, eraser the struggles, sorry ensure the struggles। হ্যাঁ, সাইলেন্সড মানে যারা কথা বলতে পারে না, এখন কথা বলতে পারে না কেন? তাদেরকে চুপ করে রাখা হয়েছে, তাদের কথা বলার সুযোগ দেয়া হয় নাই। এবং এনশিওর করতেছে, নিশ্চিত করতেছে দ্য স্ট্রাগল ফর মার্জিনালাইজড মানে বঞ্চিত, এন্ডিওর মানে সহ্য করা। তাহলে আমাদের যারা বঞ্চিত আছে, তারা এতদিন যত দুঃখ কষ্ট সহ্য করেছে, তাদের স্ট্রাগল গুলোকে এনশিওর করতেছে। যেমন ব্যাংকসি বলছিল না যে সাজেস্ট কমফোর্ট দ্য ডিস্টার্বড এন্ড ডিস্টার্বিং দ্য কমফোর্টেবল। তাহলে এই যে দেখো, এইখানে আমরা দেখতে পাইলাম যে পাওয়ার অফ গ্রাফিতি, তাই না, স্পেশালি ইন আওয়ার জুলাই আপরাইজিং। তো এইখানে আমরা এই বিষয়টা ঠিকমতো দেখতে পাইলাম। হ্যাঁ, তো এই প্যাসেজটা আমরা পড়লাম, বাকি অংশটুকু এর মাধ্যমে তোমাদের এই গ্রাফিতি প্যাসেজটা তোমাদেরকে আমি পড়িয়ে দিলাম। এবার দেখো, আমরা এখান থেকে কিছু এমসিকিউ যদি সলভ করতে চাই, এটা জাস্ট তোমাদের জন্য একটা স্যাম্পল কোশ্চেন বলতে পারো, এটা কোনো সাজেশন না বা এটাই পরীক্ষা আসবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তো এইখানে কি বলছো দেখো, হোয়াট ডাজ সাবভার্সিভ, এই সাবভার্সিভ শব্দের অর্থ কি? সাবভার্সিভ শব্দের অর্থ তো বিধ্বংসী, আমরা পড়েছি সাবভার্সিভ শব্দের অর্থ হলো বিধ্বংসী। তো এটা অর্থ যদি বিধ্বংসী হয়, তাহলে নিচের কোনটা কনটেক্সটের সাথে মিশে যায়? সাপোর্টিভ বা রেভলিউশনারি বা ডিস্ট্রাকটিভ বা ডেকোরেটিভ। খুবই ইজি, তোমরা এখানে খুব ইজিলি অ্যান্সার দিতে পারবা। এটা হলো ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক। তাহলে সাবভার্সিভ এটা সিনোনিম হিসেবে আমরা এখানে ডিস্ট্রাকটিভ এটা অ্যান্সারটাকে গ্রহণ করতে পারি। তারপরে দেখো পরেরটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পন্টেনিটি? এই স্পন্টেনিটি শব্দের অর্থ কি? স্পন্টেনিটি স্বতঃস্ফূর্ততা। হ্যাঁ, এখানে একটু নাম্বারিং এ একটু গ্যাঞ্জাম আছে, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এটা বি সি ডি ই এফ জি, এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দেখো, স্পন্টেনিটি শব্দের অর্থ কি? স্পন্টেনিটি শব্দের অর্থ হলো স্বতঃস্ফূর্ততা। তাহলে এই যে এনথুজিয়াজম, এই এনথুজিয়াজম হলো এটা কারেক্ট অ্যান্সার। এনথুজিয়াজম মানে হলো কেউ নিজের হয়ে কাজ করা, মানে নিজের ইচ্ছায় কাজ করা। কেউ মানে লাইক তুমি পড়তে বসতেছো না, তোমার আম্মু তোমাকে খুব চিল্লায় পালায় পড়তে বসাইলো, তাহলে এটা কিন্তু স্বতঃস্ফূর্ততা হইলো না। তোমার পড়ার টাইম হয়েছে, তুমি পড়তে পড়ছো, এটাই স্বতঃস্ফূর্ততা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ, এর আগে একটা মিস গেছে, যে কাউন্টার সার্ভিলেন্স শব্দের অর্থ কি? এই যে কাউন্টার সার্ভিলেন্স এটার অর্থ কি? হ্যাঁ, যে পাল্টা নজরদারি করতেছো। হ্যাঁ, তাহলে এখানে কোনটা হচ্ছে দেখো, এখানে কি তোমার সাপোর্টিং সুপারভিশন, নাকি রেজিস্টিং মনিটরিং, নাকি এনকারেজিং প্রাইভেসি, নাকি প্রমোটিং সেন্সরশিপ? তাহলে এখানে দেখো মনিটরিং হচ্ছে যে ওদের মনিটরিং থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি নিজে আবার মনিটর করতেছো যে কোনো পুলিশ বা কোনো মিলিটারি ফোর্স আসতেছে কিনা, তাহলে তুমি ওদের দিকে আবার নজরদারি রাখছো, এটাই কাউন্টার সার্ভিলেন্স। নাম্বার ডিতে বলছে যে গ্রাফিতির প্রাইমারি পারপাসটা কি? প্রাইমারি পারপাস মানে মূল উদ্দেশ্য, মনে রাখবা প্রাইমারি পারপাস হলো মূল উদ্দেশ্য। হ্যাঁ, মূল উদ্দেশ্যটা কি গ্রাফিতির? মূল উদ্দেশ্যটা হলো চ্যালেঞ্জ পাওয়ার এন্ড এক্সপ্রেস ডিসেন্ট, ভিন্নমত প্রকাশ করা এবং পাওয়ারকে চ্যালেঞ্জ করা। তারপর দেখো নাম্বার ইতে বলছে যে এমবডিং, এই এমবডি শব্দের অর্থ কি? এমবডি মানে বাস্তবায়ন করা বা কোনো কিছু প্রকাশ করা বা প্রচার করা, বা আমরা এখানে তাহলে সেই অর্থে এটার সিনোনিম হিসাবে আমরা রিপ্রেজেন্টিং কে গ্রহণ করতে পারি। হ্যাঁ, বাকিগুলো খুব ইজিলি বুঝে যাচ্ছে, হচ্ছে না। এফ নম্বরে দেখো যে রেজিলিয়েন্স শব্দের অর্থ কি? স্থিতিস্থাপকতা, তাই না? তাহলে যেটার মধ্যে খুবই স্ট্রেংথ থাকবে এবং এন্ডিউরেন্স থাকবে। ঠিক আছে, এখানে একটা শব্দ আছে ফ্রাজাইলিটি শব্দের অর্থ হলো ভঙ্গুরতা। ফ্রাজাইলিটি শব্দের অর্থ হলো ভঙ্গুরতা। ওকে, আচ্ছা নাম্বার জিতে দেখো মার্জিনালাইজড বা বঞ্চিত। হ্যাঁ, তাহলে বঞ্চিত শব্দের অর্থ কি?
প্রিভিলাইজড মানে হলো যারা সুযোগ সুবিধা পায় তারা, এম্পাওয়ার্ড মানে ক্ষমতায়ন, রেসপেক্টেড তো বুঝতে পারছো। তাহলে এক্সক্লুডেড বা সাইডলাইনড এরাই হলো মার্জিনালাইজড, যারা সমাজে বঞ্চিত তাদেরকে আমরা মার্জিনালাইজড বলতে পারি, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে এখানে আমরা কিছু এমসিকিউ সলভ করলাম। এরপর দেখো আমরা যদি কোশ্চেন আনসারে যাই, আমাদের এখানে প্রথম একটা কোশ্চেন বলছে, প্রথম কোশ্চেনে বলছে যে why is graffiti called subversive art form? গ্রাফিতি কেন একটা ধ্বংসাত্মক একটা চিত্রের রূপ, ধ্বংসাত্মক কেন? হ্যাঁ, কেন গ্রাফিতি ধ্বংসাত্মক, কারণটা কি বলতো? তাহলে আমরা যদি এখানে বলি যে শুরু করতেছি সাবজেক্ট দিয়ে, গ্রাফিতি is called a subversive art form. এটা কেন সাবভার্সিভ? কারণ ও পাওয়ারকে চ্যালেঞ্জ করে। হ্যাঁ, তাহলে বিকজ it challenges power, এটা পাওয়ারকে চ্যালেঞ্জ করে। কাকে চ্যালেঞ্জ করে? পাওয়ারকে চ্যালেঞ্জ করে, তাই না? এবং তারপরে কি দেখো ওর আরেকটা কারণটা কি, সাবভার্সিভ হওয়ার কারণটা কি? শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গেরিলা নেচার আছে ওর মধ্যে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি it challenges power having গেরিলা নেচার, ঠিক আছে। এই যে দেখো শুরুতেই ছিল, এই যে দেখো শুরুতেই যে গ্রাফিতি's potency lies in its subversive and গেরিলা নেচার, ঠিক আছে। তাহলে এর কারণেই কিন্তু অনেক বেশি সাবভার্সিভ। ওকে, তাহলে having গেরিলা নেচার। ওকে, তাহলে এই গেরিলা নেচার থাকার কারণে সে হলো সাবভার্সিভ। তারপর তুমি বলতে পারো also it has characteristics of being স্পিডি, এটা খুবই স্পিডি হচ্ছে, তাই না? স্পিডি, তারপরে অ্যানোনিমিটি, এর মধ্যে নামহীনতা আছে, ঠিক আছে। তাহলে ইট হ্যাজ ক্যারেক্টারিস্টিক্স অফ বিইং স্পিডি, অ্যানোনিমিটি, হ্যাঁ, হুইচ মেক ইট মোর পাওয়ারফুল। চাইলে এটাও লিখতে পারো। ওকে, এরপর দেখো বি নাম্বার কোশ্চেন বলছে যে হোয়াট রোল অ্যানোনিমিটি প্লে, এই অ্যানোনিমিটি যে নামহীনতা আছে এটা কি রোল প্লে করে, কেন দরকার? হ্যাঁ, মানে এটার অর্থ হলো যে এই অ্যানোনিমিটিটা কেন দরকার, আমরা যখন কোন একটা গ্রাফিতি করছি সেখানে নাম না থাকাটা কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে অ্যাজ graffiti speaks against the injustice of the regime and challenges power, ঠিক আছে। anonymity gives safety, ঠিক আছে।
safety from the rage of the authority, তাই না? rage of the authority তার মানে কি দেখো, যে যেহেতু এই যে আমাদের গ্রাফিতি কথা বলে কাদের বিরুদ্ধে? ইনজাস্টিস অফ দ্য রেজিম, মানে যারা শাসক আছে তাদের ইনজাস্টিসের পক্ষে কথা বলে বা ইনজাস্টিসের বিরুদ্ধে কথা বলে, সরি। তো এবং তাদেরকে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জেস পাওয়ার। তো অ্যানোনিমিটি কি করে? সেফটি প্রদান করে, হ্যাঁ, ফ্রম রেজ অফ দ্য অথরিটি, হ্যাঁ, বা বিং, এখানে আছে না যে পারসিকিউশনের থেকে তাকে রক্ষা করে, প্রোটেক্ট করে। তাহলে এটাই হলো অ্যানোনিমিটির মূল কারণ, হ্যাঁ, গ্রাফিতি। তো এরপর দেখো, why is graffiti important for marginalized community? তাহলে গ্রাফিতি কাকে নিয়ে কথা বলে, হ্যাঁ? তো আমরা তো জানি গ্রাফিতি speaks for silenced people, তাই না? তাহলে গ্রাফিতি speaks for the silent marginalized people, marginalized community. To protect their rights, to protect their rights, ঠিক আছে, as a part of the nation। তাহলে এই জাতির অংশ তো তারাও, তো তাদের অধিকার সম্পর্কে তো কথা বলতে হবে, তাই না? তো এই জন্য গ্রাফিতি হলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো গ্রাফিতি ইজ ইম্পর্টেন্ট ফর মার্জিনালাইজড কমিউনিটি। নাম্বার ডি তে দেখো, হোয়াট মেক্স গ্রাফিতি আ পাওয়ারফুল টুল অফ ডিসেন্ট? গ্রাফিতি কেন পাওয়ারফুল টুল অফ ডিসেন্ট? ভিন্নমত প্রকাশের মাধ্যম হিসেবে এটা এত পাওয়ারফুল কেন? তাহলে দেখো, গ্রাফিতিটা পাওয়ারফুল হওয়ার কারণ হলো এর কুইকনেসের কারণে, স্পিডির কারণে, তাই না? তাহলে আমরা যদি বলি গ্রাফিতি is a powerful tool for dissent because of its quickness and speed। স্পিড আছে এবং কুইকনেস আছে, খুব দ্রুত ভিন্নমত প্রকাশ করতে পারে, তাই না? তারপর আমরা বলতে পারি it is a medium, হ্যাঁ, to express the censored voice, তাই না? censored voice of dissent। তাহলে এই যে ভিন্নমত প্রকাশের যে ভয়েস গুলোকে সেন্সর্ড করা হয়, সেটা প্রকাশের একটা মাধ্যম। তাহলে এই জন্যই তো সে এত পাওয়ারফুল, তাই না? আচ্ছা, এরপরে বলছে যে ইমিডিয়েসি শব্দের অর্থ কি? তাৎক্ষণিকতা শব্দের অর্থ কি? মানে হুট করে গ্রাফিতি হয়ে যাবে, এটা অনেক প্ল্যান হবে না, হ্যাঁ। তাহলে আমরা যদি এখানে বলি গ্রাফিতি doesn't need any plan of organization, ঠিক আছে? তো এটা কি হয়? এটা ইমিডিয়েসির উপরে তৈরি হয়,
হ্যাঁ, তাহলে ইট ইজ মেড বা ইট ইজ ফর্মড ইন ইমিডিয়েসি, তাৎক্ষণিকতার মধ্যে তৈরি হয়, হ্যাঁ, উইদাউট এনি প্রিভিয়াস প্ল্যান অফ অ্যাকশন। ওকে, সো এটাই হলো ইমিডিয়েসি, যে কোনো প্রিভিয়াস প্ল্যান অফ অ্যাকশন এখানে থাকবে না। তো এই যে দেখো, এটা জাস্ট আমি কিছু কোশ্চেন আনসার তোমাদেরকে লিখতে দিলাম যে কোশ্চেন আনসার কেমন হতে পারে, হ্যাঁ, তো সেটা তোমাদেরকে দেখালাম এই অংশ থেকে। তো গ্রাফিতিটাকে আমরা দুইটা অংশ করে এই প্যাসেজটা আমরা পড়লাম, এটার মাধ্যমে ইউনিট 16, যেটা তোমাদের কাছে একবারে নতুন একটা টপিক ছিল এসএসসি 26 ব্যাচের। তো আশা করা যায় তোমরা এই টপিকটা থেকে কিছুটা হলো দুশ্চিন্তা মুক্ত হবা। তো এইভাবে তোমরা পড়াশোনা করতে থাকো যতটুকু সময় আছে, আশা করা যায় ভালো কিছুই হবে। তো এইভাবে একদম মানে কোনোভাবে থামা যাবে না, নিজেকে থামার কোনো স্কোপ দেওয়া যাবে না। তুমি তোমার মতো করে চলতে থাকবা, তোমার যতটুকু করার আছে ততটুকু করতে থাকবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, পরীক্ষায় তোমরা অনেক ভালো করো। আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আল্লাহ হাফেজ।